আজকে তো টিআইএফআর। হ্যাঁ হ্যাঁ, আজকে টিআইএফআর। বেশ, ঠিক আছে, শুরু করছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আইআর স্পেকট্রোস্কোপি। হুম আইআর স্পেকট্রোস্কোপি, কিছু বেসিক জিনিসপত্র বলা হয়েছিল, সেগুলো একটা রিক্যাপ করে দিই আমি। আইআর হুম স্পেকট্রোস্কোপির ফুল ফর্ম হচ্ছে ইনফ্রারেড স্পেকট্রা। তার মানে এখানে প্রত্যেকটা স্পেকট্রোস্কোপিতে আমরা দেখেছি যে কোনো রকম কোনো না কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইউজ হয়। তো এখানে হুম আইআর স্পেকট্রোস্কোপিতে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইউজ হয় সেটা হচ্ছে আইআর রে, ইনফ্রারেড রেস। সেকেন্ড, এখানে সবকিছু প্রকাশ করা হয়, মানে গ্রাফ টানা হয় উইথ রেসপেক্ট টু ওয়েভ নাম্বার, নিউ বার, ওয়েভ নাম্বার। তো এখানে নিউ বার, এই আইআর রিজিয়নের নিউ বারের রেঞ্জ হচ্ছে, ওয়েভ নাম্বারের রেঞ্জ হচ্ছে 4000 সেমি ইনভার্স থেকে 400 সেমি ইনভার্স। একদম টু দা পয়েন্ট আজকে ডিসকাশন হবে, ঠিক আছে? এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেটুকুই হবে। বেশ, এই 4000 এগুলো থেকে একটু নোট ডাউন করে রাখবো। এটা আমি সেভ করার চেষ্টা করছি, এখান থেকে সেভ হবে আশা করা যায়, দেখি। ওকে। ঠিক আছে, তুই দেখতে তো থাক তাহলে। বেশ, আচ্ছা 4000 থেকে 400 সেমি ইনভার্স এই অবধি ওয়েভ নাম্বারের রেঞ্জ ভ্যারি করবে। এবার এই তার মধ্যে আবার ভাগ আছে, 4000 থেকে 400-র মধ্যে একটা পার্ট হচ্ছে 4000 থেকে 1500 সেমি ইনভার্স, আর একটা হচ্ছে 1500 থেকে 400 সেমি ইনভার্স। 4000 থেকে 1500 সেমি ইনভার্স এই রিজিয়ন থেকে বলা হয় ফাংশনাল গ্রুপ রিজিয়ন। ফাংশনাল গ্রুপ রিজিয়ন। 1500 সেমি ইনভার্স থেকে 400 সেমি ইনভার্স এর এই পার্টটুকুকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন। ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন, এই রেঞ্জটাকে ফাংশনাল গ্রুপ রিজিয়ন বলা হয়, তার কারণ হচ্ছে এই রেঞ্জে বিভিন্ন ফাংশনাল গ্রুপের পিক পাওয়া যায়। যেমন এনএমআর এ বিভিন্ন সিগন্যালের পিক পাওয়া যায়, এখানে এরকম এই রেঞ্জে যে পিক গুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে বিভিন্ন ফাংশনাল গ্রুপের। আর এই পার্টটাকে ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন বলা হয় কারণ এই রিজিয়নের যে কোনো একটা পিক অন্য কোনো পিকের, মানে কোনো একটা বন্ডের কোনো একটা পিক রয়েছে, সেই পিকটা অন্য কারোর সঙ্গে ম্যাচ করে না, অর্থাৎ তার একটা ইউনিক প্রপার্টি, একটা পিক অন্য কারোর সঙ্গে ম্যাচ করে না, সেই জন্য এই রিজিয়নটাকে ফিঙ্গারপ্রিন্টের মতো, তো এই রিজিয়নটাকে ওই জন্য ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন বলা হয়। এই আইআর স্পেকট্রোস্কোপিতে কি করা হয় অ্যাকচুয়ালি, যে কোনো একটা বন্ডের পিক আমরা দেখতে পাই। ধরো এ বি একটা বন্ড রয়েছে, এবং এ বি এর এই বন্ডের ভাইব্রেশন, ভাইব্রেশনের মোশন নিয়ে ডিল করে হচ্ছে আমাদের আইআর স্পেকট্রোস্কোপি। আগে যেমন আমরা ইউভি স্পেকট্রা পড়েছিলাম, সেখানে দেখেছিলাম ইলেকট্রনিক ট্রানজিশন। হুম একটা ইলেকট্রনিক ট্রানজিশন একটা লেভেল দেখা যাচ্ছে সিগমা থেকে সিগমা স্টার, পাই পাই স্টার, এন পাই স্টার, এরকম ইলেকট্রনিক ট্রানজিশন হচ্ছিল। এখানে ইলেকট্রনিক ব্যাপার না, এখানে হচ্ছে ভাইব্রেশনাল ট্রানজিশন হবে। সেটা বুঝতে গেলে আমরা একটু দেখে নেবো যে আইআর স্পেকট্রোস্কোপির প্রিন্সিপালটা কি, কোন নীতিতে এটা কাজ করে। প্রিন্সিপাল, আমরা বল। জানি যে, বেশ আমরা জানি যে যে কোনো বন্ড, এ বি একটা বন্ড, সেই বন্ডটা রেগুলার ভাইব্রেট করে। এবার একটা রেগুলার ভাইব্রেট করলে এই বন্ডের কি হয়, বিভিন্ন ভাইব্রেশনাল এনার্জি লেভেল থাকে। ভাইব্রেশনাল হুম এনার্জি লেভেল বলতে কোয়ান্টাম মেকানিক্যালি দেখানো যায়, এরকম ভাইব্রেশনাল এনার্জি লেভেল থাকে। মানে এই লেভেলটাকে বলা হচ্ছে এন ইকুয়াল টু 0 লেভেল, এন ইকুয়াল টু 1 লেভেল, এন ইকুয়াল টু 2 লেভেল, 3 লেভেল, 4 লেভেল, এরকম। এন ইকুয়াল টু 0 লেভেলে থাকা মানে সব থেকে কম ভাইব্রেশন, 1-এ যাওয়া মানে আরো জোরে ভাইব্রেশন, 2-তে মানে আরো জোরে ভাইব্রেশন। হুম এবার এই প্রত্যেকটা ভাইব্রেশনাল লেভেলের এবার যত উপরের দিকে যাব তত এনার্জি বাড়বে, তত এনার্জি বাড়বে। এবং এই প্রতিটা লেভেলে এনার্জির যে জেনারেল ফর্মুলা সেটা হচ্ছে ইএন ইকুয়াল টু এন প্লাস হাফ এইচ নিউ। হলো, তার মানে এখানে এই সবার থেকে কম যে এনার্জিটা, এই লেভেলটার এনার্জি কত হবে, এন এর ভ্যালু এখানে 0, তার মানে ই জিরো ইকুয়াল টু 0 প্লাস হাফ এইচ নিউ। হুম রাইট? হুম
এই যে মিনিমাম যে এনার্জি এটাকেই বলা হয় জিরো পয়েন্ট এনার্জি। ভাইব্রেশনাল এনার্জি এর থেকে কম তো আর হতে পারে না, 0 পয়েন্ট এনার্জি। n=0, এর থেকে তো আর কম হতে পারে না, সেই জন্য এটাই মিনিমাম ভ্যালু এনার্জির। তাহলে এখানে এই 0 পয়েন্ট এনার্জি E0 কত হবে, 0 প্লাস হাফ ইন্টু এইচ নিউ, তার মানে হাফ এইচ নিউ হলো। ওয়ান লেভেলের হচ্ছে 1 প্লাস হাফ ইন্টু এইচ নিউ, তার মানে 3/2 এইচ নিউ হবে এটা। তারপরে 5/2 এইচ নিউ হবে, 7/2 এইচ নিউ হবে। এই এনার্জি গ্যাপটা কত হবে, শুধু এইচ নিউ হবে, দেখ বিয়োগ করে দেখ, শুধু এইচ নিউ হবে। এটুকুও হবে এইচ নিউ, এটুকুও হবে এইচ নিউ। তার মানে এইখানে টোটাল আমার প্রত্যেকটা এনার্জি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ হচ্ছে এইচ নিউ। যে হুম কোয়ান্টাম মেকানিক্যাল মডেল ব্যবহার করা হয় এটাকে এক্সপ্রেস করতে, সেটাকে বলা হয় সিম্পল হারমোনিক অসিলেটর মডেল। সিম্পল হারমোনিক অসিলেটর মডেল। তো সিম্পল হারমোনিক অসিলেটর মডেল অনুযায়ী এই সূত্রটা ওখান থেকেই আসছে যে সিম্পল হারমোনিক অসিলেটর মডেল অনুযায়ী ভাইব্রেশনাল মানে একটা মলিকিউলের মধ্যে কোনো দুটো বন্ডের ভাইব্রেশনাল এনার্জিকে এক্সপ্রেস করা হয় কোয়ান্টাম মেকানিক্যালি। তো সেখান থেকে এই যে এনার্জির ফর্মুলা গুলো এইগুলো সেখান থেকেই আসছে। বেশ, এবার এখানে অ্যাকচুয়ালি স্পেকট্রাটা পাই কিভাবে, যেমন আমরা ইউভিতে দেখেছিলাম সেরকম আমরা দেখবো। ধরো কোন একটা মলিকিউল রয়েছে এই এনার্জি লেভেলে, ভাইব্রেশনাল এনার্জি লেভেলে এরকম 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 আছে। এই লেভেলের এনার্জি ধর ই ইনিশিয়াল EI, এই লেভেলের এনার্জি হচ্ছে ই ফাইনাল। কোন একটা মলিকিউলের ভাইব্রেশন এই লেভেলে ছিল, এই লেভেলে সে ভাইব্রেট করছিল। এর মধ্যে দিয়ে আমি IR রেডিয়েশন পাঠালাম। এই যে এনার্জি গ্যাপ, এই এনার্জি গ্যাপের একই পরিমাণ এনার্জি যদি এই IR রেঞ্জের মধ্যে কোনো একটা লাইনে থাকে, তাহলে সেই লাইনটা অ্যাবজর্ব হয়ে যাবে এখানে, এবং ওই বন্ডটা তখন EI লেভেলে ভাইব্রেট না করে তখন EF লেভেলে গিয়ে ভাইব্রেট করা শুরু করবে। এবং ফাইনালি আমি যে রেগুলো পাবো তার মধ্যে ওই একটা পার্টিকুলার রে মিসিং থাকবে। আমি কতগুলো পাঠিয়েছি জানি, আমি কতগুলো ফাইনালি পাবো সেটাও আমি জানি। তাহলে যেটা মিসিং হয়ে গেছে সেইটাই নিশ্চয়ই ভিতরে অ্যাবজর্ব হয়েছে, এবং সেই এনার্জিটা আমার জানা। আমি যদি গুনে গুনে এখানে 1 2 3 4 এরকম পাঠাই, এখানে দেখি যে 1 2 4 পেয়েছি, তাহলে বুঝবো যে তিনের যে এনার্জি ছিল, 3 নম্বর লাইনের যে এনার্জি ছিল, সেই এনার্জি এখানে অ্যাবজর্ব হয়েছে। তার মানে এর মধ্যে এমন দুটো ভাইব্রেশনাল এনার্জি লেভেল রয়েছে যার এনার্জি গ্যাপ হচ্ছে ওই 3 যে লাইনটা ছিল তার যে এনার্জি ছিল সেই এনার্জি সমান। বোঝা গেল? হুম হুম এটাই মেইনলি এর প্রিন্সিপাল। বেশ, এই যে En=n+12 ইন্টু এইচ নিউ, এই এনটাকে বলা হচ্ছে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার। ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার। এইচ এর ভ্যালু, এইচ আমরা জানি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। Planck's প্ল্যাঙ্কের ফর্মুলা মনে আছে নিশ্চয়ই, E=h নিউ। এই হুম এইচ ভ্যালু কত, 6.626 6.626 into 10 10 to the মানে power minus 32 34 জুল সেকেন্ড, joule into second. -34। 34 হুম, আচ্ছা। বেশ। এই নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটাকে হুম আবার এরকম লেখা যায়, এটা ফ্রিকোয়েন্সি বলতে এখানে যেহেতু আমরা ভাইব্রেশন নিয়ে কথা বলছি, তার মানে এটা হচ্ছে ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি। এবার নিউটা হচ্ছে ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি। এবার এই নিউ সমান হচ্ছে আবার 1/2π√k/μ। এই ফ্রিকোয়েন্সির ফর্মুলা হচ্ছে 1/2π√k/μ। কে কে বলা হয় ফোর্স কনস্ট্যান্ট, মিউ কে বলা হয়
রিলেটিভ মাস, এখানে মিউ হচ্ছে, মিউ রিলেটিভ মাস বলতে ধর এ এবং বি দুটো অ্যাটম এভাবে ভাইব্রেট করছে, এ অ্যাটমের মাস হচ্ছে এম এ, বি অ্যাটমের মাস হচ্ছে এম বি, তাহলে রিলেটিভ মাস 1/μ ইকুয়াল টু হবে 1/ma প্লাস 1/mb। ওকে, হুম এভাবে আমরা রিলেটিভ মাসটা বের করতে পারি। বেশ, যে কোনো স্পেকট্রোস্কোপিতে আমাদের বেসিক দেখতে হয়, এই বেসিক জিনিসগুলো আমরা দেখলাম, তারপরে দেখতে হয় প্রিন্সিপাল, তারপরে দেখতে হয় সিলেকশন রুল কি আছে। সিলেকশন রুল মানে কোন টাইপের সমস্ত ভাইব্রেশনে কি আইআর পিক দেবে, কারা কারা দেবে কারা কারা দেবে না, তার রুলটা কি। যেমন আমরা ওই ইউভি স্পেকট্রোস্কোপিতে পড়েছিলাম যে যদি সেম মানে জিরাডে আনজিরাডে, ধর এটা জিরাডে এটা জিরাডে এটা আনজিরাডে এটা আনজিরাডে, তো এরকম সিমিলার এগুলোর মধ্যে হয় না, এরকম দেখেছিলাম না। সিলেকশন রুল ছিল স্পিনের বেসিসে, হুম স্পিন মানে ল্যাপোর্টে সিলেকশন রুল ছিল। তো সেরকমই সবগুলোর মধ্যে একটা সিলেকশন রুল থাকবে সবগুলো স্পেকট্রোস্কোপিতে। তো এরপর আমরা দেখবো এখানে সিলেকশন রুল কি আছে। সেভ এখানে, বেশ নেক্সট পেজে যাব কি করে এবার। এটা সেভ হয়েছে? সেভ তো হয়েছে বোধহয়। আচ্ছা ক্লিয়ার, তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নে, বুঝতে পারছি না এই প্রথম ইউজ করছি এটা, একটা স্ক্রিনশট আচ্ছা নিয়ে নে। এক মিনিট। নিয়েছিস? না হয়নি। ল্যাপটপে উইন্ডোজ চেপে প্রিন্ট স্ক্রিন, ওটা হয়েছে এবারে। ওকে ক্লিয়ার অল ড্রয়িংস করে দিলাম। তাহলে আমাদের হুম সিলেকশন রুল আমরা করব, আমরা এখনো বেসিক দেখলাম প্রিন্সিপাল দেখলাম, এবার সিলেকশন রুল দেখব। সিলেকশন রুল, সিলেকশন রুল, সিলেকশন রুল হচ্ছে প্রথমে একটা সিলেকশন রুল বলা হয়, সেটাকে বলা হয় গ্রস সিলেকশন রুল। গ্রস সিলেকশন রুল, গ্রস সিলেকশন রুল মানে গ্রস বলতে বুঝিস তো ওভারঅল একটা উপর উপর। ওভারঅল একটা। হুম তো সেই রুলটা বলছে যে বন্ড মাস্ট হ্যাভ, bond must have dynamic dipole moment, যে কোনো একটা বন্ড তার মধ্যে ডাইনামিক ডাইপোল মোমেন্ট থাকতে হবে। এবার ডাইনামিক ডাইপোল মোমেন্ট কি সেটা একটু দেখা যাক, আমি একটু ফাস্ট বলছি, চেষ্টা কর বোঝার। ধরো একটা এইচ এইচ মলিকিউল ছিল, হুম টি ইকুয়াল টু 0 তে, টি ইকুয়াল টু 1 এ আমি কি করলাম, এটাকে এটা স্ট্রেচ হলো, টি ইকুয়াল টু হুম ধরো T1 একটা টাইমে, টি ইকুয়াল টু T2 টাইমে, আর একটু পরে আমি এটাকে কম্প্রেস করলাম। এই মলিকুলের মধ্যে ডাইপোল মোমেন্ট 0, কারণ দুটোই তো একই, তাই না, একই, এদের মধ্যে ডাইপোল মোমেন্ট কি মিউ ইকুয়াল টু ই ইনটু ডি, তাই তো, এদের মধ্যে তো কোনো চার্জের সেপারেশনই নেই, ইটা 0, চার্জের না সেপারেশনই নেই, এখানেও নেই এখানেও নেই, তাই না। ডাইপোল মোমেন্ট তো দুটো বন্ডের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স বা ডিস্টেন্সের ডিফারেন্সের জন্য হয়। তো এখানেও ডাইপোল মোমেন্ট 0 মিউ, ডাইপোল মোমেন্ট এখানেও 0 এখানেও 0 এখানেও 0, তার মানে স্ট্রেচ কম্প্রেস হওয়ার জন্য ডাইপোল মোমেন্ট চেঞ্জ হয়নি, তার মানে এটার মধ্যে কোনো ডায়নামিক ডাইপোল মোমেন্ট নেই, ডায়নামিক ডাইপোল মোমেন্ট নেই। অন্যদিকে আমি যদি আরেকটা মলিকিউল নিই CO2, সি ডাবল বন্ড ও
ডাবল বন্ড ও। এর ক্ষেত্রেও ডাইপোল মোমেন্ট জিরো, কারণ এই কার্বন থেকে অক্সিজেনের দিকে যে ডাইপোল মোমেন্টটা এদিকে ডিরেক্ট হয়ে থাকবে, এই কার্বন অক্সিজেনের দিকে ওইভাবে ডিরেক্ট হয়ে থাকবে, একটা অন্যটাকে ক্যান্সেল আউট করবে, তাই ওভারঅল মিউ ইকুয়াল টু জিরো, তাই তো? হ্যাঁ। এটা খেয়াল রাখিস, CO2 এর মধ্যে ডাইপোল মোমেন্ট নেই, কিন্তু SO2 এর মধ্যে ডাইপোল মোমেন্ট আছে। SO2 এর স্ট্রাকচার কিন্তু এরকম, ডাবল বন্ডও এখানে লোন পেয়ার, মানে এখানে কিন্তু দুটো অপোজিট ডিরেকশনের না। ওকে, সেজন্য এটার কিন্তু মিউ নট ইকুয়াল টু জিরো। বেশ, CO2 এর মধ্যে ডাইপোল মোমেন্ট নেই, ভালো কথা। কিন্তু T=T1 টাইমে ধর এটা কম্প্রেস, এটা স্ট্রেচ হলো, কি হলো, এই সি ডাবল বন্ড ওটা এরকম থাকলো, এই বন্ডটা স্ট্রেচ হয়ে গেল, হতেই পারে। তাহলে কি হলো, এখান থেকে এদিকে যে ডাইপোল মোমেন্টটা অ্যাক্টিভ, সেই ডাইপোল মোমেন্টের পরিমাণ অনেকটা বেশি হয়ে গেল না? E × D মানে তো ডিস্টেন্স, সেপারেশন, তাহলে এখানে সেপারেশন বেশি হয়ে গেল, তার মানে এইদিকে ডাইপোল মোমেন্ট বেশি হয়ে গেল, এইদিকে কম হয়ে গেল। তাহলে এটা কি দুজন দুজনকে ক্যান্সেল করবে? করবে না। তার মানে এখানে ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু জিরো। অন্যদিকে যদি কম্প্রেসের কথা ভাবি, ও ডাবল বন্ড সি এটা আছে, অন্য বন্ডটা এরকম কম্প্রেস করে গেল, তাহলে এখানে ডাইপোল মোমেন্ট কম, এখানে ডাইপোল মোমেন্ট বেশি, এখানেও ক্যান্সেল হবে না, মিউ এখানেও নট ইকুয়াল টু জিরো। এই মলিকিউলটার মধ্যে ডাইপোল মোমেন্ট নেই, কিন্তু অ্যাসিমেট্রিক্যালি এ যদি স্ট্রেচ বা কম্প্রেস হয়, তাহলে ওর মধ্যে ডাইপোল মোমেন্ট আসছে, অর্থাৎ ভাইব্রেশনের জন্য এর মধ্যে ডাইপোল মোমেন্ট অ্যারাইজ করছে। তাই এটাকে বলবো যে এর মধ্যে ডায়নামিক ডাইপোল মোমেন্ট আছে। ক্লিয়ার? বুঝেছি, মানে বেশ, মিউ ইকুয়াল টু জিরো হলে ডাইনামিক ডাইপোল মোমেন্টটা শো করছে। মিউ ইকুয়াল টু জিরো হলে কোথায়? যদি ধর একটা মলিকিউল HCl থাকে, HCl এর মধ্যে এমনিই তো মিউ নট ইকুয়াল টু জিরো, এমনিই তো ডাইপোল মোমেন্ট আছে এর মধ্যে। এবার এটাকে যদি হ্যাঁ। স্ট্রেচ কম্প্রেস করি, তবুও এর মধ্যে ডাইপোল মোমেন্ট থাকবে, তার মানে এর মধ্যে ডাইপোল মোমেন্ট অলওয়েজ আছে, ডায়নামিক ডাইপোল মোমেন্ট আছে। শুধুমাত্র এই হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল, যেমন H2 O2, হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল, এদের মধ্যে থাকবে না ডায়নামিক ডাইপোল মোমেন্ট। থাকবে না খালি। যাদের মধ্যে ডায়নামিক ডাইপোল মোমেন্ট থাকবে না, তারা IR ইনঅ্যাক্টিভ। বন্ড মাস্ট হ্যাভ ডায়নামিক ডাইপোল মোমেন্ট, ডায়নামিক ডাইপোল মোমেন্ট থাকতে হবে, তাহলেই তারা IR অ্যাক্টিভ হবে। পরীক্ষায় এরকম প্রশ্ন দিতে পারে, চারটে কম্পাউন্ড দিতে, চারটে কম্পাউন্ড পাঁচটা কম্পাউন্ড দিয়ে দিল, যেদের মধ্যে কতগুলো কম্পাউন্ড IR অ্যাক্টিভ। তোমাকে ডায়নামিক ডাইপোল মোমেন্ট দেখতে হবে, কোন মলিকিউলের মধ্যে আছে নেই। ঠিক আছে? যেমন জল, ওয়াটার মলিকিউল OH2 এরকম, তো এর মধ্যে একটা এইদিকে ডাইপোল মোমেন্ট, একটা এইদিকে ডাইপোল মোমেন্ট জিরো তো হচ্ছে না, মিউ নট ইকুয়াল টু জিরো, তার মধ্যে ডাইনামিক ডাইপোল মোমেন্ট আছে, তার মানে ডাইনামিক ডাইপোল মোমেন্টও আছে। যার মধ্যে ডাইপোল মোমেন্ট নেই, তার মধ্যে আমরা চেক করবো যে ডাইনামিক ডাইপোল মোমেন্ট আছে কিনা। মিউ যাদের নট ইকুয়াল টু জিরো, তারা IR অ্যাক্টিভ, IR অ্যাক্টিভ। যাদের ডাইপোল মোমেন্ট জিরো, মিউ সমান জিরো, তারা অ্যাক্টিভও হতে পারে, ইনঅ্যাক্টিভও হতে পারে। ডাইপোল মোমেন্ট জিরো হলে অ্যাক্টিভ কখন হবে? যখন তাদের মধ্যে ডায়নামিক ডাইপোল মোমেন্ট থাকবে, আর নন যখন হবে না, তখন ডায়নামিক ডাইপোল মোমেন্ট থাকবে না। হলো? এই প্রসঙ্গে আরো একটা বলে দিই, এইখানে আমি যে CO2 কে স্ট্রেচ কম্প্রেস করছি, এই যে CO2 কে স্ট্রেচ কম্প্রেস করলাম, এর জন্য আমার ডায়নামিক ডাইপোল মোমেন্ট এসছে। এটা আমি অ্যাসিমেট্রিক্যালি স্ট্রেচ করেছি, মানে একটা বন্ডকে লম্বা করে দিয়েছি, একটাকে ঠিক রেখেছি, তাই না? অ্যাসিমেট্রিক্যালি স্ট্রেচ করেছি। কিন্তু যদি আমি সিমেট্রিক্যালি স্ট্রেচ করতাম, দুটো বন্ড দিয়ে যদি এরকম লম্বা করে দিতাম ইকুয়ালি, সিমেট্রিক স্ট্রেচিং, সিমেট্রিক কম্প্রেসিং, তাহলে এক্ষেত্রে তো ডাইপোল মোমেন্ট জিরো হতো, তাই না? দুদিকে তো ইকুয়ালি, তার মানে এই CO2 এর দুদিকে ইকুয়ালি হয়েছে, এখানেও জিরোই হবে। যদি CO2 এর আমি সিমেট্রিক স্ট্রেচিং করি, তাহলে সেটা কিন্তু IR ইনঅ্যাক্টিভ। যদি আমি অ্যাসিমেট্রিক স্ট্রেচিং করি, তাহলে IR অ্যাক্টিভ। ক্লিয়ার? ওকে, আই হোপ বোঝাতে পারলাম। এটার একটা স্ক্রিনশট নিয়ে নে। হ্যাঁ। ওকে, সেভ অ্যাজ তো করলাম, দেখা যাক এরপরে কি হয়। ওকে, এবার যে স্ট্রেচিং এর কথা বললাম, যে সিমেট্রিক অ্যাসিমেট্রিক,
মানে অ্যাকচুয়ালি মলিকিউলের মধ্যে ভাইব্রেশন কিভাবে হতে পারে সেটা দেখবো। এর পরের পয়েন্ট হচ্ছে আমাদের মোডস অফ ভাইব্রেশন। মোডস অফ ভাইব্রেশন মানে কত রকম ভাবে ভাইব্রেশন হতে পারে। ভাইব্রেশন দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে স্ট্রেচিং, একটা হচ্ছে বেন্ডিং। স্ট্রেচিং এ কি হয়, বন্ড লেন্থ চেঞ্জ। স্ট্রেচিং করা মানে কি, এটা এরকম ছিল এরকম ছিল, সেটা এরকম লম্বা হুম হয়ে গেল, লম্বা হয়ে গেল, এরকম। স্ট্রেচিং এ বন্ড লেন্থ চেঞ্জ হবে, তাই না? বন্ড লেন্থ চেঞ্জ। হুম হুম আর হুম বেন্ডিং মানে হচ্ছে বেঁকে যাওয়া। এরকম ছিল, এই অ্যাঙ্গেল এরকম ছিল, এটা বেঁকে ধরো এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল, বেন্ড করে গেল, বা এরকম হয়ে গেল, বেন্ডিং চেঞ্জ হলো। তার মানে এখানে বেন্ডিং হলে বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হবে, রাইট? কিরে, হ্যাঁ হ্যাঁ স্ট্রেচিং কত টাইপের হয় আমরা এক্ষুনি দেখলাম, যে সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক। সিমেট্রিক স্ট্রেচিং, অ্যাসিমেট্রিক স্ট্রেচিং। asymmetric স্ট্রেচিং আর অ্যাসিমেট্রিকটা কিভাবে দেখাবো, ধরো এ বি বি রয়েছে, এটা যতটা এদিকে যাবে, এ বি বন্ডটা এটাও ততটা এদিকে যাবে, এটা যতটা এদিকে আসবে কম্প্রেস হবে, এটাও ততটা কম্প্রেস হবে, একই পরিমাণে কম্প্রেস হবে, তাই তো? হুম 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 বেশ। সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক কি, যেরকম হয় বি এ বি এরকম, ধর এই বন্ডটা ছোট হয়ে গেল, এই বন্ডটা লম্বা হয়ে গেল, বা এই বন্ডটা ছোট হয়ে গেল, এই বন্ডটা লম্বা হয়ে গেল, অ্যাসিমেট্রিক স্ট্রেচিং হলো। হুম বেন্ডিং দুই টাইপের হয়, এক হচ্ছে ইন প্লেন বেন্ডিং। ইন প্লেন মানে একই তলে থেকে, একই প্লেনে থেকে বেন্ডিং করবে। আর আউট অফ প্লেন, প্লেন বা তল থেকে বাইরে চলে যাবে সেভাবে বেন্ডিং। ইন প্লেন বেন্ডিং দুই টাইপের হয়, একটাকে বলা হয় সিজারিং, আর একটাকে বলা হয় রকিং। সিজারিং, রকিং। আউট অফ প্লেন দুই টাইপের হয়, একটাকে বলা হয় টুইস্টিং, একটাকে বলা হয় ওয়াগিং। লেখা দেখতে পাচ্ছিস তো? হুম 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 সিজারিং, সিজার মানে আমরা জানি কাইচির মতন, তাই না? ধর একটা হুম অ্যাটম এরকম আছে, একটা অ্যাটম এরকম আছে, একটা অ্যাটম এরকম আছে। এটা অ্যাকচুয়ালি বেন্ডিং। বেন্ডিং মানে বন্ড লেন্থ কিন্তু চেঞ্জ হবে না, বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হবে। তাহলে সিজারিং কি, দুটোই একই দিকে আসবে একই সঙ্গে, অথবা হ্যাঁ দুটোই ওদিকে যাবে, কাইচি যেমন হয়, হুম সেটা হচ্ছে সিজারিং। রকিং কি, এটা যেমন দুটোই একই দিকে আসছিল, রকিংটা ওরকম না, রকিংটা মানে দুটোই ভিতরের দিকে না হয় দুটোই বাইরের দিকে আসছিল, তাই তো সিজারিং এ। হুম রকিং এ এটা এদিকে আসলে এটাও এদিকে আসবে, এটা এদিকে আসলে এটাও আচ্ছা এদিকে আসবে, সিজারিং রকিং। এটা কিন্তু আচ্ছা একই প্লেনে হচ্ছিল, একই প্লেনে হুম থেকে। হুম 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 কিন্তু টুইস্টিংটা হয়ে যাবে এরকম, মনে কর এই অ্যাটমটা পিছনের দিকে আছে, ঠিক আছে, এবং এর থেকে সামনের দিকে, তোর দিকে এই অ্যাটমটা আছে, এই অ্যাটমটা, এই অ্যাটমটা, এটা এটা ব্যাক সাইডে কিন্তু, হ্যাঁ, এটা ফ্রন্ট সাইডে। এই অবস্থায় এইটা হুম যদি উপরে উঠে যায়, এটা যদি নিচে নেমে যায়, তাহলে এটা এটা একটা টুইস্ট করার মতন হলো না? আচ্ছা হ্যাঁ ওপরে একটা নিচে আছে টুইস্ট হ্যাঁ টুইস্ট হলো। তাই এই মোশনটাকে বলা হয় টুইস্টিং। এটা কিন্তু দেখ হুম আউট অফ প্লেন হচ্ছে, মানে এইটা প্লেন থেকে উপরে, একই প্লেনে ছিল, এটা প্লেন থেকে উপরে যাচ্ছে, এটা প্লেন থেকে নিচে আসছে, তার মানে এটা প্লেন আউট অফ থেকে নিচে প্লেন। নামছে আউট অফ প্লেন, একই প্লেনে থেকে হলো না, আউট অফ হুম প্লেন, এটাকে বলা হয় টুইস্টিং। আর ওয়াগিং হচ্ছে সিমিলারলি, ধর এইটা পেছনে আছে, এর থেকে সামনের দিকে এইটা, এরও সামনের দিকে এইটা, ওয়াগিং হচ্ছে দুটোই উপরে না হয় দুটোই নিচে। ওকে, হুম বেশ। তো এই হচ্ছে আমাদের টোটাল কতগুলো মোড হয় আর কি।
আইআর স্পেকট্রোস্কোপিতে সব থেকে ইম্পর্টেন্ট মোডগুলো আমি মার্ক করে দিই, ইম্পর্টেন্ট সব থেকে। এই স্ট্রেচিং আর বেন্ডিং এর মধ্যে স্ট্রেচিং সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এর ফ্রিকোয়েন্সি বেশি হয়। এদিকে সিমেট্রিক অ্যাসিমেট্রিক এর মধ্যে এই সিমেট্রিক অ্যাসিমেট্রিক দুটো ইম্পর্টেন্ট। মোটামুটি স্ট্রেচিং বেন্ডিং এর মধ্যে স্ট্রেচিং নিয়েই আমরা বেশিরভাগ কথা বলি, আমরা সবসময় বেশিরভাগ স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি নিয়েই কথা বলি। তো কোনটা কত ধরনের হয়, তোর এই চারটে ফিগার যে কোনো একটা টাইপের দিয়ে দিয়ে বলতে পারে যেটা কি, এটা সিজারিং না রকিং নাকি, তাই না? বেশ, দাঁড়াও 1 মিনিট। 1 মিনিট। হয়ে গেছে। ওকে, এবার ক্লিয়ার করতে পারো। ওকে। এবার কিছু ডেফিনেশন দেখতে হবে আমাদের। ডেফিনেশন কি? ডেফিনিশন গুলো থেকে কেমন কোয়েশ্চেন আসে? বলছি, ডেফিনেশন বলতে জিনিসগুলো বুঝতে হবে। প্রথমটা হচ্ছে আচ্ছা। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এটাকে শর্টে বোঝানোর তোমার জন্য, আওয়াজটা আস্তে আসছে, সাউন্ডটা খুব স্লো। হ্যালো, আস্তে আসছে, মানে খুব ধীরে আসছে। জোর দিয়ে নে। জোরে আছে আমার। ওকে, ঠিক আছে, এগোচ্ছি। এমনি শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ, প্রবাসে এমনি আসুক। ঠিক আছে। ঠিক আছে, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিকে আমি শর্টে তাড়াতাড়ি লেখার জন্য আমি এফ এফ লিখবো। হুম হুম তারপরে লিখবো ফাস্ট ওভারটোন। হুম তারপরে লিখবো কম্বিনেশন ব্যান্ড। হুম এটাকে সংক্ষেপে আমি সিবি লিখবো। ডিফারেন্স ব্যান্ড ডিবি লিখবো। হুম তারপরে পড়তে হবে ফার্মি রেজোন্যান্স। হুম বেশ, এবার কোনটা কি বুঝতে হবে। মলিকিউলের মধ্যে বিভিন্ন ভাইব্রেশনাল এনার্জি লেভেল থাকে আমরা বলেছিলাম। একটা এটা এটা দিয়ে লাইনও তো টানা যাবে। বেশ, এই একটা একটা এরকম। হুম 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 বেশ, এখানে n=0 ছিল। গ্রাউন্ড স্টেটটা কিন্তু n=0, 1 না, হ্যাঁ? হুম তারপরে 1, তারপরে 2, তারপরে 3। বেশ, যদি কোনো এনার্জি অ্যাবজর্ব করে ও n=0 থেকে n=1 এ যায় একটা বন্ডের লেভেল, ঠিক আছে, তাহলে সেটাকে বলা হবে গ্রাউন্ড স্টেট। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। গ্রাউন্ড স্টেট তো এই এনার্জি লেভেলটাকে বলবো, এই আচ্ছা। এনার্জি লেভেলটাকে, এই যে এনার্জিটা নিয়ে ও গ্রাউন্ড স্টেট থেকে ফার্স্ট এনার্জি লেভেলে যাবে, এটাকেই আমি বলবো হুম ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, এই ট্রানজিশনের যে ফ্রিকোয়েন্সি সেটাকে। ওকে, হুম হুম যদি গ্রাউন্ড স্টেট থেকে হুম সেকেন্ড এনার্জি লেভেলে যায় সেটাকে বলবো ফার্স্ট হুম ওভারটোন। ফার্স্ট ওভারটোন। গ্রাউন্ড স্টেট থেকে থার্ডে গেলে বলবো সেকেন্ড ওভারটোন। সেকেন্ড ওভারটোন। ঠিক আছে, তার মানে n=0 থেকে 1 এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, 0 থেকে 2 ফ্রিকোয়েন্সি। হচ্ছে ফার্স্ট ওভারটোন, ফার্স্ট ওভারটোন। 0 থেকে 3 হচ্ছে সেকেন্ড ওভারটোন, রাইট? সেকেন্ড ওভারটোন। হুম যদি বলা হয় যে ফার্স্ট ওভারটোনের এনার্জি কত, এনার্জি গ্যাপ কত, তাহলে কি করে করবি? ফার্স্ট ওভারটোন মানে n=0 থেকে 2, তাই তো? তাহলে এই যে এনার্জি হুম গ্যাপটা সেটা বের করলেই হয়ে যাবে নাকি? হুম বললো হুম যে ফার্স্ট ওভারটোনের ফ্রিকোয়েন্সি কত, এটা যদি বলে দেয় তাহলে কি করবি? আহ এটা এইভাবে করবি যে
ফ্রিকোয়েন্সি কত না, মানে এনার্জি গ্যাপ কত আর কি, ই অফ 2 লেভেল মাইনাস ই অফ 0 লেভেল, এটাই এর এনার্জি গ্যাপটা না, হ্যাঁ 0 থেকে 2। তাহলে E2 মানে ওই সেই n প্লাস হাফ ইন্টু এইচ নিউ, তার মানে 2 প্লাস হাফ এইচ নিউ মাইনাস E0 মানে 0 প্লাস হাফ এইচ নিউ, রাইট? হুম তার মানে 2 2 4 5 2 মাইনাস হাফ এইচ নিউ মানে 2 এইচ নিউ। ঠিক আছে, নিউ যদি বলা থাকে, নিউ যদি বলা থাকে তাহলে তুই এনার্জি গ্যাপটা বের করতে পারবি, আর নিউ যদি বলা না থাকে তাহলে নিউ সমান 1/2 পাই রুট ওভার কে বাই মিউ। কে কে বলা থাকবে, আর মিউ এর জন্য কোন দুটো অ্যাটম বলা থাকবে। যদি HCl হয়, বললো যে HCl এর ফোর্স কনস্ট্যান্ট কে এর ভ্যালু বলে দিল, তাহলে বললো যে এই এনার্জি গ্যাপ কত এরকম। তাহলে HCl মানে এটার M1 হচ্ছে 1 ইউ 1 ডালটন, M2 মানে হচ্ছে 35.5 ডালটন, তাই তো? হুম বেশ, 1 ইউ মানে আবার 1/6.023 ইন্টু 10⁻23 এত কেজি, কত কেজি না এত গ্রাম, সরি, এরকম আছে আর কি। তো এইভাবে আমরা এক্সচেঞ্জ করতে পারবো। এই ঠিক মিউ আছে, এর কেসটা আরেকবার বলবে, একটু একটু গুলিয়ে গেল। কোনটা? এই যে মিউ ইজ ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার অফ ফোর্স কনস্ট্যান্ট বাই মিউ, এই পোর্শনটা ওকে, কন্টিনিউ হয়ে গেছে। ধর বললো যে HCl মলিকিউল আছে, হুম তার কে এর ভ্যালু বলে দিল, আমি জাস্ট সংখ্যাটা লিখছি, হুম কে এর ভ্যালু ধর 2 বলে দিল, হুম হুম এবং বলে দিল যে হুম আহ, এবং বললো যে এটার আরে সেকেন্ড ওভারটোনের এনার্জি কত। হ্যাঁ, হুম তাহলে সেকেন্ড ওভারটোনের এনার্জি আমরা দেখলাম যে E2 মাইনাস E0 2H নিউ হবে। সেকেন্ড ওভারটোনের হ্যাঁ এনার্জি হচ্ছে 2H নিউ, তার মানে হ্যাঁ 2H নিউ মানে হুম 1/2 পাই রুট ওভার কে বাই মিউ। আচ্ছা কে এর ভ্যালু বলে দেওয়া রয়েছে, মিউটা বের হ্যাঁ করতে হবে। মিউ মানে আমি বলেছিলাম 1/মিউ সমান 1/m1 প্লাস 1/m2, তাই তো? হুম 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 এবার হাইড্রোজেন আর ক্লোরিন, হাইড্রোজেনের মাসটা বলবো M1, M1 মানে কিন্তু 1 ইউ, বা এটাকেই বলা হয় 1 AMU হাইড্রোজেনের মাস। এবার AMU তে রাখলে তো হবে না, কেজিতে কনভার্ট করতে হবে। এটা যদি না জানিস তাহলে লিখে রাখ, 1 AMU মানে হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। হুম ঠিক আছে, আমি যদি সব একদম। SI তে করি, কি হলো? আমি একটু একটু নোট ডাউন করে নিচ্ছি, জাস্ট ভুলে ওকে, যাবো হুম নাহলে সেম ভুল করবো। হুম ঠিক আছে, এই সূত্রের পর আবার আসবো একবার। ঠিক আছে, তো হাইড্রোজেনের মাস জানি, আর হুম Cl এর মাস জানি আমরা থার্টি হুম ফাইভ হুম পয়েন্ট ফাইভ তার মানে এত AMU বা এত ইউ, সেটা মানেও এটা ইন্টু এই নাম্বারটা এত কেজি হলো। হুম তো এই M1 M2 এর ভ্যালু বসিয়ে এই মিউ বের করতে পারবো, এই মিউটা বের করে এখানে বসিয়ে দেবো। তাহলে কে মিউ বসিয়ে দেবো, পাই জানি, এটা জানি, এইচ এর ভ্যালু জানি 6.62634, এখান থেকে পেয়ে যাব। এই এনার্জি গ্যাপটা যদি পেয়ে যাই, এই এনার্জি গ্যাপটা যদি আমি পেয়ে যাই, এনার্জি গ্যাপ মানে ডেল্টা ইটা যদি আমি পেয়ে যাই, তাহলে তার আমি হ্যাঁ ফ্রিকোয়েন্সিও বের করতে পারবো ইকুয়াল টু এইচ নিউ সূত্র দিয়ে। এনার্জি যদি জানি, ফ্রিকোয়েন্সি বের করতে পারবো, ফ্রিকোয়েন্সি বের করতে পারলে আমি ওয়েভ লেন্থ বের করতে পারবো, ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা,
এই সূত্র দিয়ে ল্যামডা ওয়েভলেন্থ বের করতে পারবো, সমান hc নিউ বার ইকুয়াল টু h নিউ সমান ইকুয়াল টু hc বাই ল্যামডা ইকুয়াল টু hc নিউ বার। বেশ, তার মানে এখান থেকে নিউ বার মানে ওয়েভ নাম্বারও বের করতে পারবো, এরকম। বোঝা গেল? বাবা। বাবা কি? হ্যাঁ, অনেক কিছু একসাথে হচ্ছে তো তাই আর কি। হুম, আরো ফাস্ট হবে এরপর। মুছে দিলাম। না, ওয়েট জাস্ট আ মিনিট। তাহলে ফার্স্ট ওভারটোন হলো মানে গ্রাম ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ফার্স্ট ওভারটোন হলো। হুম হুম। বেশ, আচ্ছা আরেকটা আচ্ছা, জিনিস। এই 1.66 ইন্টু 10⁻⁻27 ওটা তো প্রথমে বললে গ্রামে হবে তাই তো? না না, কেজি 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 কেজি। কেজিতেই হবে? হুম হুম। বেশ, আচ্ছা এখানে আরেকটা জিনিস, ইন্টেন্সিটি যদি বলি, ইন্টেন্সিটি দুটো আমরা পড়লাম, যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ফার্স্ট ওভারটোন পড়লাম, ইন্টেন্সিটি ফান্ডামেন্টাল হ্যাঁ। ফ্রিকোয়েন্সির বেশি ফার্স্ট ওভারটোনের থেকে, গ্রেটার দেন সেকেন্ড ওভারটোনের থেকে। তার কারণ গ্রাউন্ড স্টেটে সব থেকে বেশি মলিকিউল গ্রাউন্ড স্টেটে থাকে, তাই এখান থেকে এইখানে যাওয়ার এনার্জি গ্যাপটা কম, তাই এখানে বেশি মলিকিউল জাম্প করতে পারে। বেশ ক্লিয়ার। এবার এরপর কি ছিল, কম্বিনেশন ব্যান্ড এবং ডিফারেন্স ব্যান্ড, তাই তো? হুম হুম। ধরো একটা মলিকিউলের মধ্যে দুটো ডিফারেন্ট বন্ড রয়েছে, একই মলিকিউলের মধ্যে এ বি বন্ড রয়েছে, উম, আর একটা ধরো বিসি বন্ড রয়েছে। তো হুম দুটো বন্ডের ভাইব্রেশনাল লেভেল গুলো যদি ফান্ডামেন্ট এর একটা, এই বন্ডের যে ভাইব্রেশনাল লেভেল তার একটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি থাকবে এরকম, এই বন্ডেরও কিছু হুম ভাইব্রেশনাল লেভেল থাকবে অন্যরকম থাকবে, তার একটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি থাকবে। যদি হুম এমন হয় যে এর যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, এই বন্ডের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আমি বললাম FF1, আর এই বন্ডের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে FF2, এটা যদি এরা যদি কাছাকাছি চলে আসে, এই রেঞ্জটা অ্যামাউন্টটা যদি কাছাকাছি চলে হুম আসে, হুম। তাহলে একজন অন্যজনকে এফেক্ট করে, এফেক্ট করে দুই ভাবে তারা রেজাল্টটা দুভাবে পাওয়া যেতে পারে। এফেক্ট করবে কি, যে দুটো ফ্রিকোয়েন্সি যোগ হয়ে যাবে অর্থাৎ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হবে, তখন ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যোগ হয়ে যাবে। আর অপোজিট হতে পারে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হতে পারে, FF1 হুম মাইনাস FF2 বিয়োগ হতে পারে। এইটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হলে এটাকেই বলবো আমি কম্বিনেশন ব্যান্ড, আর এটাকেই বলবো ডিফারেন্স ব্যান্ড। ওকে? হুম। ওকে। বেশ, নেক্সট হচ্ছে, আচ্ছা, একবার তুমি আমাকে এটা বলেছিলে না, ওই কাপলিং যেটা হয়, নিউ ওয়েভ যেটা তৈরি হয়, হুম, কাপলিং যেটা হয়, নিউ ওয়েভ হ্যাঁ যেটা হ্যাঁ ওই এটাকেই বলে যে গ্রাউন্ড স্টেট আর দুটো, ধর এবি মলিকিউলের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি মানে এই একটা এনার্জি গ্যাপ, এই এনার্জি গ্যাপ সেখানে এক টাইপের, তাই সেই এনার্জির একটা ওয়েভ আছে, আর এইখানে যে এনার্জি গ্যাপ তার হ্যাঁ। একটা ওয়েভ আছে। এবার দুটো ওয়েভ সুপার ইম্পোজ হলে দুই ভাবে তার রেজাল্ট হতে পারে, যে খুব বেড়ে যেতে পারে বা হুম খুব কমে যেতে পারে। বেড়ে যাওয়াটা হচ্ছে কাপলিংটা হুম। হয় পজিটিভ কাপলিং, এটা নেগেটিভ কাপলিং, একই ব্যাপার। আচ্ছা, ওকে, দুটো কি কখনো একই দিতে পারে ওয়েভ? কখনো এক্স্যাক্টলি দুটো যেহেতু ডিফারেন্ট বন্ড, কখনো এক্স্যাক্টলি পসিবল না। ওকে, আচ্ছা। হ্যাঁ। হুম। বেশ, নেক্সট বাকি থাকলো কি, চারটে হয়ে গেছে, 5 নম্বর হচ্ছে ফার্মি রেজোন্যান্স, তাই তো? হুম ফার্মি রেজোন্যান্স কি দেখা যাক। ধরো একটা বন্ড রয়েছে এবি বন্ড, যার এনার্জি লেভেল গুলো হচ্ছে এরকম 0, এখানে 0, 1, 2 এরকম। তাহলে এর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এটা তো হ্যাঁ। হলো। আর একটা বন্ড রয়েছে ধরো একই মলিকিউলের মধ্যে সিডি বন্ড রয়েছে ধরো, তার লেভেল গুলো এরকম এই এই এই
হতেই পারে, ডিফারেন্ট বন্ড যেহেতু তার লেভেলও আলাদা আলাদা হবে। এখানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এইটা, তাই তো? এইটা নাকি? হুম এখানে হুম হুম হুম, ফার্স্ট ওভারটোন কোনটা? এইটা। এইটা হ্যাঁ। বেশ, তাহলে এখানে দেখ, এই যদি একটা বন্ডের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আর একটা বন্ডের ফার্স্ট ওভারটোন তারা যদি কাছাকাছি রেঞ্জে চলে আসে, হুম তাদের ভ্যালু যদি কাছাকাছি হয়ে যায়, তাহলে তাদের মধ্যেও কম্বাইন হতে পারে তারা। একটা হুম এটার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আর ওটার ফার্স্ট ওভারটোন। ওকে, তাহলে হুম হুম হুম, এরা নিজেদের মধ্যে কাপল করতে পারে। এটাকেই বলা হয় হ্যাঁ ফার্মি রেজোন্যান্স। ওকে ওকে। ওকে, ফার্মি রেজোন্যান্স মুছে ফেললাম। দাঁড়াও। ওকে, হুম নেক্সট, কোন একটা বললাম যে এনএমআর বা এনএমআর বলছি, কোন একটা স্পেকট্রোস্কোপিতে আমাদের জানতে হয় বেসিক কোন লাইট ইউজ হচ্ছে, কি হয়, তারপরে তাদের প্রিন্সিপাল জানতে হয়, তারপর সিলেকশন রুল জানতে হয়, তাই তো? হুম সেসব গুলো দেখলাম আমরা। উম দাঁড়া, বেশ, মুছে দিলাম। এবার হুম এবার আমাদেরকে জানতে হবে যে এর গ্রাফ কেমন হয়। যে কোনো স্পেকট্রোস্কোপিতে আমরা গ্রাফ সম্পর্কে কথা বলি, এই স্পেকট্রোস্কোপি আর স্পেকট্রোস্কোপিতে গ্রাফ কেমন হয়, রাইট? এখানে গ্রাফ টানা হয় ট্রান্সমিটেন্স, পার্সেন্ট টি ট্রান্সমিটেন্স ভার্সেস ওয়েভ নাম্বার, শুধু দাগ এটা, সেমি ইনভার্স, ট্রান্সমিটেন্স ভার্সেস সেমি ইনভার্স এর গ্রাফ টানা হয়। এবং এর পিক গুলো এরকম আসে, এরকম এরকম পিক আসে। ইউভিতে যেমন নিচের দিক থেকে হতো, এটা উপরের দিক থেকে। ঠিক আছে, হলো। এবার এই পিকটা যতটা হুম লম্বা হবে সেটাকেই তার ইন্টেন্সিটি বলা হয়, তাই না? এটার ইন্টেন্সিটি কম, এটার ইন্টেন্সিটি বেশি, আরো কম, বেশি, এরকম এগুলোকে ইন্টেন্সিটি বলা হয়। মানে পিকটা অ্যাকচুয়ালি কত বড়, সেই ইন্টেন্সিটি, হ্যাঁ, সেই ইন্টেন্সিটি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি হয়। হ্যাঁ, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি হয়। আর আদার্স যেগুলো আমরা পড়েছিলাম, কম্বিনেশন ব্যান্ড, ডিফারেন্স ব্যান্ড, ওভারটোন, ফার্মি রেজোন্যান্স, এদের থেকে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ইন্টেন্সিটি বেশি হয়। বেশ, ইন্টেন্সিটি বেশি। আবার এর মধ্যে আবার ইন্টেন্সিটি তিন টাইপের হয়। কি? স্ট্রং, মিডিয়াম, উইক। ইন্টেন্সিটি আবার ডিপেন্ড করে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সের উপরে, ডেল্টা ইএন। এ বি দুটো বন্ড আছে, আর ধরো এম এন বন্ড আছে। এ বি বন্ডের যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, তাহলে এর ক্ষেত্রে ইন্টেন্সিটি বেশি হওয়ার চান্স। ওকে, ওকে। হুম, এভাবে একটা পিককে ডিনোট করা হয়। ধরো OH এর একটা পিক, OH এর একটা পিক লেখা হয় এইভাবে, তার পাশে লেখা হয় পজিশন, পিকটা কোথায় অবস্থিত এবং তার ইন্টেন্সিটি কেমন হয়। অ্যাকচুয়ালি এরকম একটা পিক লেখা থাকবে, ধরো OH এরকম লেখা যে 3650 সেমি ইনভার্স, S। তার মানে কি, OH এর পিকটার অবস্থান হচ্ছে এই অ্যাক্সিসে কি বিভিন্ন সেমি ইনভার্স, তাই না? তো এই 3650 সেমি ইনভার্সে ধরো OH এর পিকটা রয়েছে এই সোজাসুজি, এবং সেই পিকটার ইন্টেন্সিটি কেমন, S মানে স্ট্রং, তাই তো? হুম 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 বেশ, ইন্টেন্সিটি, এটা জ্যামে এসছে এর আগে, ইন্টেন্সিটি স্ট্রেচিং এর বেশি হয় বেন্ডিং এর থেকে।
সিমেট্রিক স্ট্রেচিং আমার দুই টাইপের, সিমেট্রিকের স্ট্রেচিং বেশি হয় অ্যাসিমেট্রিকের থেকে। ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স ফর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। আর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি তো সবগুলো থেকে বেশি হয় এইটা। এই চারটে জিনিস এখান সবার থেকে, থেকেই বেশি। এই চারটে জিনিস ইম্পর্টেন্ট খেয়াল রাখা, ঠিক আছে? তার মানে এই পেজ থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রাফটা কার কার মধ্যে টানা হয়, পার্সেন্ট টি আর এই সেমি ইনভার্স এর মধ্যে, এই যে আর এইটা কার কি, ঠিক আছে? এই তিনটে, এই চারটে জিনিস। ওকে, মুছে দেবো। নাও। হ্যাঁ, বেশ। দুটো পার্ট করে নিলাম। বেশ, এবার এরপরের হেডিং হচ্ছে হুকস ল। হুকস ল, ঠিক আছে? যে কোনো একটা বন্ডের ভাইব্রেশনকে এ বি, যে কোনো একটা বন্ড যেমন স্ট্রেচিং কম্প্রেসিং হয়, এটাকে একটা স্প্রিং এর সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে। স্প্রিং যেমন স্ট্রেচিং কম্প্রেসিং হয় সেটাই। এবার হুকস ল আমরা ফিজিক্সে পড়েছি, সেখানে স্প্রিং এর বিভিন্ন ক্যালকুলেশন আছে, সেসব আছে। তো একটা বন্ডকে স্প্রিং হিসেবে কনসিডার করা যেতে পারে। এই হুকস ল থেকে যে ফর্মুলাটা আমরা পাই, যেটা আমাদের মেইন কাজের ফর্মুলা, সেটা হচ্ছে সেটাই যেটা আমরা আগে লিখেছিলাম। কি ফর্মুলা সেটা? নিউ বার, নিউ মানে লিখেছিলাম 1/2 পাই রুট ওভার কে বাই মিউ, ঠিক আছে? নিউ মানে তো ফ্রিকোয়েন্সি। এবার আমরা এই যে আইআর স্পেকট্রোস্কোপি করছি, তাতে আমরা ওই সব নিউ বারে করছি না, সেমি ইনভার্স যেটা, সেটা করতে গেলে 1/2 পাই সি রুট ওভার কে বাই মিউ, একটা সি চলে আসবে। সি মানে কি? স্পিড অফ লাইট। সি মানে হচ্ছে স্পিড অফ লাইট। বেশ, এই হ্যাঁ। নিউ এটার ইউনিট হচ্ছে সেমি ইনভার্স। এই লাইটের স্পিড লিখতে হবে আমার, সেমি যেহেতু সিজিএস প্রসেস, তাই এখানে আমাকে লিখতে হবে সেমি, সেমি পার সেকেন্ড, এই এতে, এই ইউনিটে, ঠিক আছে? কে লিখতে হবে সিজিএস যদি করি ডাইন পার সেমিতে, তাই তো? আর এটাকে গ্রামে লিখতে হবে। কেজিতে কনভার্সন জানিস, গ্রামে করতে পারবি। বেশ, কে এর ভ্যালু যত স্ট্রং বন্ড হয়, এটা নির্ভর করে বন্ড অর্ডারের উপর। বন্ড অর্ডার, যত বন্ড অর্ডার বেশি হবে তত কে বেশি হবে। যেমন সিঙ্গেল বন্ডের বন্ড অর্ডার কম, মানে বন্ড অর্ডার 1, ডাবল বন্ডের বন্ড অর্ডার 2, এটার বন্ড অর্ডার 3। তো সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে তাহলে কে এর ভ্যালু সব থেকে কম হওয়ার কথা, রাইট? হ্যাঁ। 5 into 10 to the power 5 ডাইন পার সেমি, তারপর একটা 10 into 10 to the power 5 ডাইন পার সেমি, তারপর একটা 15 into 10 to the power 5 ডাইন পার সেমি, উপর উপর একটা ভ্যালু, ঠিক আছে? কে এর ভ্যালু। ওকে, বেশ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি
প্রপোর্শনাল টু, এই ইকুয়েশনটা দেখ, প্রপোর্শনাল টু রুট ওভার কে বাই মিউ, তার মানে কে বাড়লে নিউ স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বাড়বে, মিউ বাড়লে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি হুম কমবে, হুম হুম, মিউ বাড়লে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কমবে। হ্যাঁ হুম ওকে, তাহলে যদি তিনটে বন্ডের কম্পেয়ার করতে দেয়, সিএইচ বন্ড, সিডি বন্ড, সি ডাবল বন্ড, সি বন্ড, আগে আমরা কে দেখবো, কেটা কে দিয়ে আগে বিচার করবো, কে যার বেশি তার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বেশি। তো এই তিনটের মধ্যে যদি কম্পেয়ার করতে বলে, তাহলে কোনটার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি হবে, বা এদের অর্ডার কি হবে, এ বি সি। এ বি তে সিঙ্গেল বন্ড রয়েছে, এটা ডাবল বন্ড রয়েছে, ডাবল বন্ড হলে সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ডে কে এর ভ্যালু বেশি, তাই তো? হুম হুম, তাহলে এ বি এদের থেকে নিশ্চয়ই স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি সি এর বেশি হবে, তাই তো? হ্যাঁ বেশ, এবার এ বি এর মধ্যে সিএইচ টা বেশি ভারী না সিডি বেশি ভারী, হাইড্রোজেন থেকে ডয়টেরিয়াম বেশি ভারী, ডয়টেরিয়াম বেশি ভারী হবে, হ্যাঁ। তার মানে ওভারঅল সিএইচ সিস্টেম থেকে সিডি সিস্টেম বেশি ভারী। সিডি সিস্টেম যদি বেশি ভারী হয়, হুম তাহলে এই মিউটা সিডি এর ক্ষেত্রে বেশি, সিডি এর ক্ষেত্রে এটা বেশি, তার মানে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কম, তার মানে সিডি এর কম, সিএইচ তারপরে সি ডাবল বন্ড সি। বলছি। বোঝা গেল অর্ডারটা? হুম বেশ, এবার এর কিছু অ্যাপ্লিকেশন, এরকম স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কম্পেয়ার করার প্রশ্ন দেয় পরীক্ষায়। ধরো সি ট্রিপল বন্ড সি এইচ, সি ডাবল বন্ড সি এইচ, সি সিঙ্গেল বন্ড সি এইচ, এখানে এই সিএইচ বন্ডের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি, এই সিএইচ বন্ডের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি, এই সিএইচ বন্ডের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কম্পেয়ার করতে দিয়েছে। তাহলে কিভাবে করব, এখানে হচ্ছে বলেছে মিউ স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি হচ্ছে মিউ ওয়ান, মিউ টু, মিউ থ্রি, এদের কম্পেয়ার করো বলে অর্ডার এরকম চারটে অপশন দিয়ে দিয়েছে। কি করে করব, এখানে এখানে আসবে এফেক্ট অফ হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশনের এফেক্ট বলতে, যত এস ক্যারেক্টার বেশি হবে, পার্সেন্ট এস বেশি হবে, ঠিক আছে, তত বন্ড স্ট্রং হবে, তার মানে বন্ড স্ট্রেংথ বেশি হবে। বন্ড স্ট্রেংথ বেশি হওয়া মানে তত কে বেশি হবে, কে বেশি হওয়া মানে তত স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বেশি হবে। বোঝা গেল? হুম হুম এস পার্সেন্ট এস এস ক্যারেক্টার বেশি মানে কেউ যদি এসপি হাইব্রিডাইজড হয়, তাহলে তার এস ক্যারেক্টার 50% না, হুম 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 এসপি টু হলে 33% না, 33.3%, হুম এসপি থ্রি হলে 25%। এটা কি বুঝতে পারছিস না বলবো? 25%। না 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 না, মনে পড়েছে, 25 ইয়ে হচ্ছে। কিভাবে আসছে এই টোটাল, এই চারটে, একটা এস আর তিনটে পি, চারটে টোটাল অরবিটাল, তিনটে পি, তার মধ্যে একটা হ্যাঁ এস, চারটের মধ্যে একটা এস মানে 100-র মধ্যে 25টা, তাই 25%। 25টা, হ্যাঁ হ্যাঁ। তার মানে হুম যত এসপি থ্রি থেকে এসপি এর দিকে যাচ্ছি তত পার্সেন্ট এস বাড়তে থাকছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এইখানে এই কার্বনটা এসপি কার্বন না, এসপি, হ্যাঁ। তারপরের কার্বনটা এসপি টু কার্বন না, হুম, আর এসপি থ্রি। এসপি থ্রি কার্বন, তাহলে এই ক্ষেত্রে হুম, এস ক্যারেক্টার সব থেকে বেশি এসপি কার্বন হ্যাঁ। বলে, এস ক্যারেক্টার বেশি বলে এই বন্ড সব থেকে বেশি স্ট্রেংথ, বন্ড স্ট্রেংথ বেশি, কে বেশি মিউ হুম বেশি, তাহলে মিউ ওয়ান গ্রেটার দেন মিউ টু গ্রেটার দেন মিউ থ্রি, মিউ থ্রি, ঠিক আছে? হুম ওকে, এবার আরো একটা দিই,
অন্যরকম প্রবলেম এই টাইপেরই, এই কনসেপ্ট ইউজ করেই। আর সি ডাবল বন্ড ও আর, এটা একটা কিটোন তো। হুম আর একটা কম্পাউন্ড হচ্ছে আর সি আর ডাবল বন্ড সি ডাবল বন্ড ও, এটাকে বলা হয় কিটিন। কিটোন মানে সি ডাবল বন্ড ও, তার সঙ্গে একটা ডাবল বন্ড আছে তাই ইন হয়েছে, যেমন অ্যালকিন। তো এটা কিটোন, এটা কিটিন। তো এখানে বলেছে যে এই সি ডাবল বন্ড ও এর, এই সি ডাবল বন্ড ও এর যে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে মিউ এ, এটার এই সি ডাবল বন্ড ও এর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি হচ্ছে মিউ বি। তাহলে কোনটা বেশি হবে এবং কেন? কোন একটা কার্বন অ্যাটম যদি একদিকে ট্রিপল বন্ড থাকে একদিকে সিঙ্গেল বন্ড থাকে তাহলে এটা sp হয়। যদি কার্বনের একদিকে ডাবল বন্ড একদিকে সিঙ্গেল বন্ড থাকে তাহলে এটা sp2 হয়। যদি সব দিকেই সিঙ্গেল বন্ড থাকে তাহলে sp3 হয়। আর যদি দুই দিকেই ডাবল বন্ড থাকে তাহলে সেটাও sp হয়। এবার ভাব তাড়াতাড়ি। হুম উফ, এটা এই কার্বন, sp2 এই কার্বনটা sp2। আর হ্যাঁ, আর এই আর কার্বনটা কিটিনটা হচ্ছে sp। sp। তাহলে কোথায় এস ক্যারেক্টার বেশি, কিটোন না কিটিন? কিটিনে। কিটিনে এস ক্যারেক্টার বেশি, মানে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কোথায় বেশি? এতে বেশি হবে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি। কিটিনে, তাই তো? তার মানে নিউ বি হ্যাঁ, গ্রেটার দেন নিউ এ, ব্যাস। মিউ এ। হ্যাঁ ওকে, হলো। এবার একটা এফেক্ট আমরা দেখলাম, হুকস ল ইউজ করেই তো করছি এটা, এই যে কে বেশি হলে নিউ বেশি, এটা হুকস ল হুম এর অ্যাপ্লিকেশন এগুলো। বেশ, হুম হলো। তার মানে আমরা এফেক্ট অফ হাইব্রিডাইজেশন দেখলাম। এবার আরো কিছু দেখা যাক এইভাবে। ইরেজার কি হলো না, পুরোই মুছে দিই। দেখি তো জিনিসটা কেমন। উম, বাহ, চলো এবার সেকেন্ড অ্যাপ্লিকেশন। হুম আয়নিক ক্যারেক্টার কি হয়ে গেল এত বড়। চলো, যত আয়নিক ক্যারেক্টার বেশি হবে, হুম আয়নিক ক্যারেক্টার বেশি হবে মানে কে বেশি হবে, কে বেশি হবে মানে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বেশি হবে, তাই তো? হ্যাঁ বল রে, আয়নিক ক্যারেক্টার বুঝতে পারিস যে হ্যাঁ ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স যতটা সেই দিয়ে ডিনোট করা হয়। যদি কেউ বলে, তোকে হুম বল হুম যে হুম ও এইচ বন্ডের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি আর সি এইচ বন্ডের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কোনটা বেশি এবং কেন? হুম কে কোন বন্ডটা বেশি আয়নিক? ও এইচটা ও এইচটা, তার মানে এটার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বেশি। বেশি। হলো, বেশ। হুম নেক্সট পয়েন্ট, বাহ। বেশ, নেক্সট হচ্ছে মোলার মাস। মোলার মাস, যত মোলার মাস বেশি হবে তত এই রিলেটিভ মিউটা বেশি হবে, তত স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা কমে যাবে না? মিউ এর সঙ্গে তো ইনভার্সলি প্রপোর্শনাল ছিল, 1/2 পাই মিউর রুট সাথে ওভার ইনভার্স। হ্যাঁ কে হ্যাঁ বাই হ্যাঁ। মিউ। ওকে, এবার তাহলে বল, কার্বন কার্বন, কার্বন নাইট্রোজেন, কার্বন অক্সিজেন, এদের ক্ষেত্রে অর্ডারটা বল।
মোলার মাস, তাই তো? কার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বেশি হবে? ফাইনাল উত্তর চাইছি। স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কার বেশি? হুম ও আচ্ছা, কার্বন অক্সিজেনের বেশি, তারপরে কার্বন নাইট্রোজেন, তারপরে কার্বন কার্বন হবে। মিউ কোনটার বেশি বল? এইদিক নিচের থেকে উপরে গেলে মাস বাড়ছে না কমছে? এদিক থেকে উপরে গেলে মাস বাড়ছে না নিচ কমছে? থেকে উপরে গেলে, না, কমছে তো। কমছে, তার মানে নিচের থেকে উপরে গেলে মিউ কমছে। তো মিউ যদি কমে তাহলে নিউ বাড়বে না? স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বাড়বে না? হ্যাঁ তো, ও হ্যাঁ, উল্টো হয় তুমি বলছো। হ্যাঁ, বোঝা গেল তাহলে? কার্বন কার্বনের সব থেকে বেশি হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম বেশ। এখানে একটা ইম্পর্টেন্ট বলে রাখি, অ্যাসিমেট্রিক স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি হুম গ্রেটার দেন সিমেট্রিক স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি, গ্রেটার দেন হুম স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি ফর ফ্রিকোয়েন্সি ফর বেন্ডিং এর ফ্রিকোয়েন্সি। স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বলবো না, বেন্ডিং ফর ফ্রিকোয়েন্সি, বেন্ডিং এর ফ্রিকোয়েন্সি আর কি। ঠিক আছে। হুম ফোর্থ এফেক্ট খুব ইম্পর্টেন্ট, এফেক্ট অফ কনজুগেশন। এফেক্ট অফ কনজুগেশন, কনজুগেশন মানে রেজোন্যান্স আর কি। ওকে হুম বেশ। 12:16 বাজে, 12:30 অব্দি দেখি কত দূর কি হয়, অব্দি করাবো। কম্পাউন্ড রাখছি দুটো, ডবল বন্ড ও। না, ভুল হয়ে গেল একটু, ইরেজার। এখানে ডাবল বন্ড, এখানে চেয়েছে যে সি ডাবল বন্ড ও এর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বের করো, মানে কার বেশি। এই সি ডাবল বন্ড ও এর এখানে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ এ, এখানে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ বি, তাহলে কোনটার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বেশি? একটা ব্যাখ্যা করে দিচ্ছি, ভালো করে বুঝবি, এরপরে আমি করতে দেবো। প্রথমটার ক্ষেত্রে এবার এই সি ডাবল বন্ড ও এর উপর আশেপাশের কি এফেক্ট আছে আমরা সেটা দেখব। কি এফেক্ট আছে প্রথমটা একটু ভালো করে যদি আঁকি, ডবল বন্ড ও, এই লোন পেয়ার এদিকে রেজোন্যান্স করতে পারে, তাই তো? হুম ভালো কথা। এই ডাবল বন্ডও এদিকে রেজোন্যান্স করতে পারে, মানে ডাবল বন্ড থাকবে, এটা একবার করছে এটা একবার করছে, তাই তো? হুম তার মানে যখন এই ডাবল বন্ড ও শুধু দেখ, শুধু যদি এই ডাবল বন্ড রেজোন্যান্স করে তাহলে রেজোনেটিং স্ট্রাকচারটা এরকম হতো না। উম, এখান থেকে চলে গেল মানে এখানে পজিটিভ, এইটা ও মাইনাস, এরকম হতো না যদি ডাবল বন্ডটা শুধু রেজোন্যান্স করতো? হুম 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 আর যদি শুধু এই অক্সিজেনটা রেজোন্যান্স করতো তাহলে ছবিটা এরকম হতো, দেখ ও মাইনাস, এটা এখানে থাকতো, এরকম হতো না? হুম তার মানে অক্সিজেন দিয়ে রেজোন্যান্স হোক বা এই ডবল বন্ড দিয়ে রেজোন্যান্স হোক, এই সি ডাবল বন্ড ওই ডাবল বন্ডে সিঙ্গেল বন্ড ক্যারেক্টার চলে আসছে না? হ্যাঁ, তার মানে বন্ড অর্ডার কমে যাচ্ছে না? কমে যাচ্ছে। তার মানে যত সি ডাবল বন্ড ও রেজোন্যান্স খাবে তত ওর বন্ড অর্ডার কমে যাবে। হুম বন্ড অর্ডার কমে যাওয়া মানে কে এর ভ্যালু কমে যাওয়া, কে এর ভ্যালু কমে হুম যাওয়ার মানে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি মিউ এর ভ্যালু কমে যাওয়া। কমে যাবে। কিন্তু সেকেন্ড কেসে কি ঘটনা ঘটছে? সেকেন্ডটায় ডবল বন্ড কিন্তু এখানে রেজোন্যান্স করতে পারছে না, তাই তো? এই ডবল বন্ড কি এভাবে রেজোন্যান্স করতে পারবে? পারবে না তো। হ্যাঁ, ডবল বন্ড এখানে আসবে, এরপরে তো সিগমা বন্ড ভেঙে যাবে না, নাকি?
অর্থাৎ ডাবল বন্ড রেজোন্যান্স করতে না। পারবে না। হুম, কিন্তু এই লোন পেয়ারটা রেজোন্যান্স করতে পারে, ও এদিকে গিয়ে রেজোন্যান্স করতে পারে, ও এদিকে এসেও হুম রেজোন্যান্স করতে পারে। তার মানে ও হুম অর্ধেক চলে যাচ্ছে এই দিকে আর অর্ধেক চলে যাচ্ছে ওই দিকে। তার মানে কোথায় বলতো সি ডবল বন্ড ও বেশি রেজোন্যান্স পাচ্ছে, প্রথম ক্ষেত্রে না দ্বিতীয় ক্ষেত্রে? এখানে ফার্স্টের ক্ষেত্রে এটাতে। এবার যত বেশি রেজোন্যান্স পাবে তত ওই ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে, তার মানে হ্যাঁ তত বন্ড অর্ডার কমে যাচ্ছে, তত কে এর হ্যাঁ ভ্যালু কমে যাচ্ছে, তত স্ট্রেচিং হ্যাঁ ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে। তাহলে এ হ্যাঁ এবং বি এর মধ্যে এটার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি তাহলে অনেক কমে যাবে, এটার বেড়ে যাবে। হুম তাই স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বি গ্রেটার দ্যান এ। হুম বোঝাতে পারলাম কিছু? হ্যাঁ। বাহ। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই যে বিয়ের ক্ষেত্রে এই হুম, যে আমি যে দেখছি যে কিছুতেই এখানে এটা ভাঙছে না, মানে সিঙ্গেল বন্ড হতে পারছে না, শুধু হুম। ও এর ওখানে যেটা সিঙ্গেল বন্ড লোন হচ্ছে পেয়ার শুধু আছে ও সেটা দিয়ে এখানে হচ্ছে, দুদিকে। শুধু ও দিয়ে হচ্ছে। হুম। এটাই। এটা বুঝবো কি করে যে এটা এখান থেকে যাচ্ছে না, শুধু লোন পেয়ারটাই দুদিকে চলে যাচ্ছে? তার জন্য তো রেজোন্যান্স, সিম্পল রেজোন্যান্স করা শিখলেই হবে। এখানে রেজোন্যান্স কি হতে পারে, এইখানে যদি ডাবল বন্ড থাকতো তাহলে তুই এরকম দিয়ে এরকম তুলতে পারতিস, কিন্তু এখানে তো নেই। হুম। তাহলে না। এদিক থেকে গিয়ে আর এই সিগমা বন্ড তো আর ভেঙে রেজোন্যান্স হয় না, রেজোন্যান্স পাই বন্ড দিয়ে হয়। রেজোন্যান্স হয় হ্যাঁ পাই বন্ড দিয়ে আর লোন হ্যাঁ পেয়ার হ্যাঁ দিয়ে। হ্যাঁ। এই লোন পেয়ার লোন দিয়ে পেয়ার দিয়ে। ওইখানে আসবে, ও আবার এদিকেও আসতে পারে। ওকে। হ্যাঁ আগে ডবল বন্ড বুঝেছি। সি ডবল বন্ডকে দিচ্ছিল, অক্সিজেনও একে দিচ্ছিল। এখন ডবল বন্ড থেকে হুম দিচ্ছেই না, অক্সিজেনও এই দিকেও দিতে হচ্ছে ওদিকেও দিতে হচ্ছে। তার মানে এখানে অনেক কম এফেক্ট যাবে, হুম তাই তো? হুম। উফ, হ্যাঁ বোঝা গেল তাহলে এফেক্ট অফ কনজুগেশন। হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার? এবার তাহলে এটার কম্পেয়ার কর। এইটা, এটা, এটা, এ বি সি, 30 সেকেন্ড সময়, কোনটার বল স্টেজিং ফ্রিকোয়েন্সি কোনটার বেশি হবে এবং অর্ডারটা কি হবে অ্যাকচুয়ালি। অর্ডারটা কি হবে? আরো একটা কোশ্চেন দিতে থাকি ততক্ষণে আমি। কি হলো? এতে কোনো আমার রেজোন্যান্স ওটা কি গুলিয়ে পসিবল? যাচ্ছে। এতে কোনো রেজোন্যান্স হবে? এখানে না, গিয়ে তো কেউ নেই, এতে কোনো হচ্ছে রেজোন্যান্স না না। তো। তার মানে এই ডাবল বন্ডের বন্ড অর্ডার তাহলে। আগে বি হবে, আগে দাঁড়া, বি চুপ হবে, চুপ চুপ, তারপরে সি না, হবে, তারপরে ভুল এ ভুল লাগছে ভুল আমার। ভুল ভুল ভুল। এখানে ডাবল বন্ড রেজোন্যান্স করছে না, তার মানে বন্ড অর্ডার এখানে পিওর 2, তাই তো? হ্যাঁ এই হ্যাঁ বি এর ক্ষেত্রে রেজোন্যান্স হবে, দেখ এখানে বন্ড গেল, এখানে আসলো, তার মানে হ্যাঁ রেজোনেটিং স্ট্রাকচার কি হবে? রেজোনেটিং স্ট্রাকচার হবে এই, এখান থেকে গেল তো এখানে প্লাস এখানে মাইনাস,
তাহলে এই ডবল বন্ড হুম। যেখানে ছিল সেখানে বন্ড অর্ডার কমে গেল না? বন্ড অর্ডার হুম। কমে গেল, তার মানে 2 এর থেকে এখানে বন্ড অর্ডার হুম। <2। হুম। এখানে তো আরো রেজোন্যান্স হবে, তার মানে এখানে বন্ড অর্ডার অনেক অনেক কম 2 এর থেকে। হুম। তাহলে বন্ড অর্ডারের অর্ডার সব থেকে বেশি এ তে, তারপরে বি তে, তারপরে সি তে। তার মানে বন্ড অর্ডারের যা অর্ডার সেটাই কে এর অর্ডার, মানে এ বি সি, হুম। কে এর যা অর্ডার সেটাই হচ্ছে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির অর্ডার। বোঝা গেল কিছু? হুম। 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 MNO এটা বল এবার, একদম প্রথম যে কোশ্চেনটা করেছিলাম তার মতন পুরো, চেষ্টা কর। কি রেজোনেন্সটা না? ওটা কর, আমি কিছু বাড়ির কাজ লিখছি এখানে, ওইটা ভাব, ওটা ভেবে উত্তর বলবি আমাকে। রেজোন্যান্সের কনসেপ্ট লাগা, কোথায় রেজোন্যান্স হয়ে সি ডাবল বন্ড ও এর এই বন্ড অর্ডারটা কমে যাচ্ছে, কোথায় দেখ, কতটা কমছে, কিভাবে সেটা দেখ। প্রথমটা থেকে কমে যাচ্ছে সব থেকে। অর্ডার বল এবং চিন্তা কর যে ঠিক হলো কিনা। ONM। ONM, লেট মি চেক। ভুল তো হয়েই গেল, ও তো সবার আগে হবেই না। দেখ, এই ডবল বন্ড ওতে এই ডবল বন্ড রেজোন্যান্স করতে পারে, এখানে আসবে, এখানে এরকম রেজোন্যান্স করবে। হুম। আবার এই হ্যাঁ, অক্সিজেন এখানে এসে এখানে রেজোন্যান্স করবে। তো তার মানে বেরিয়ে যাচ্ছে না? এখানে তো সি ডবল বন্ড ও এর বন্ড অর্ডার খুব কমে গেল দুদিক থেকে রেজোন্যান্স খেয়ে। এইখানে ও রেজোন্যান্স একদিক থেকে খাচ্ছে, হুম। তার মানে বন্ড অর্ডার কমছে কিন্তু অত কমছে না, ধরো কমছে, অত কমছে না। আর এখানে যার কমছে তাকে তো আগে যাবে, সে আগে যাবে তো। কেন বন্ড অর্ডার যদি কমে তার মানে কে এর ভ্যালু কমবে, কে এর ভ্যালু কমা মানে তো হ্যাঁ। মিউ এর ভ্যালু কমা। 1/2π√k/, মিউ, নিউ সমান কি ছিল, √k/মিউ ছিল, তো তার মানে কে যত বাড়বে হুম। তত মিউ বাড়বে, আর ও, কে যত আমি কমবে না তত ওই মিউ। দিক দিয়ে ধরতে গিয়ে ONM, মানে আমি যার কমছে তাকে আমি সবার আগে রাখছিলাম। এবার দেখ এখানে সেকেন্ডটা, এই ক্ষেত্রে লক্ষ্য কর, অক্সিজেন ইলেকট্রন দিচ্ছে, রেজোন্যান্স হচ্ছে, তার মানে এখানে বন্ড অর্ডার কমছে, কিন্তু এখানে যেমন দুদিক থেকে দিচ্ছিল এখানে একদিক থেকে দিচ্ছে, তাই তো? হুম। তার মানে এখানে বন্ড অর্ডার কমবে হুম। কিন্তু অত কমবে না। আর এখানে দেখ অক্সিজেন এই এনটাই শুধু এদিকেই দিচ্ছিল, কিন্তু এখানে ও আবার দুদিকে সামলাতে হচ্ছে, এখানে দিচ্ছে আবার এই পাশে দিচ্ছে, তার মানে নিশ্চয়ই এইদিকে কম যাবে ইলেকট্রন। এই এম এর তুলনায় এন এ যতটা যাচ্ছিল, এন এ 100% এইদিকেই আসছিল,
এখানে দুদিকে যাচ্ছে, 50% আসছে, তার মানে এখানেও বন্ড অর্ডার কমবে কিন্তু অতটাও কমবে না। তাহলে বন্ড অর্ডার এর অর্ডার হবে এম গ্রেটার দেন এন গ্রেটার দেন ও, তার মানে কে এর অর্ডার হবে এম গ্রেটার দেন এন গ্রেটার দেন ও, তার মানে নিউ এর অর্ডার হবে এর পুরো উল্টো, এম গ্রেটার দেন এন গ্রেটার দেন ও। ক্লিয়ার? ওকে। উফ, এই দেখ কোশ্চেন গুলো দেখ, এটা অ্যাসিটোন, এখানে বেনজিন, আর এই কম্পাউন্ডটা 3 নম্বরে হচ্ছে অ্যাসিটোন CF3CH3, আর তারপরে দুটোই CF3। এই 3টে কোশ্চেন। আর একটা কোশ্চেন, ঠিক আছে, এই 3টে কোশ্চেন হচ্ছে হোমওয়ার্ক। ওকে। হুম। আরে এত সাউন্ড হচ্ছে, মাইক মিউট কর। আরে এই ঠিক আছে। দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। ওকে ওকে ঠিক আছে, দেখ আর একটা এফেক্ট বলে শেষ করি। এফেক্ট অফ আলফা সাবস্টিটুয়েন্ট, এফেক্ট অফ আলফা সাবস্টিটুয়েন্ট, সাবস্টিটুয়েন্ট এটা কি জিনিস দেখি আমরা। এফেক্ট অফ আলফা সাবস্টিটুয়েন্টটা কি? এইভাবে থাকবে লেখা প্রশ্ন, যে ধরো এই একটা বেনজিন, এটা বেনজিন না, এটা একটা সাইক্লোহেক্সেন রয়েছে, ডাবল বন্ড ও রয়েছে, এইখানে এইচ রয়েছে, এখানে সিএল রয়েছে। এই পজিশনটাকে বলা হয় অ্যাক্সিয়াল পজিশন, এটা সিএল হচ্ছে অ্যাক্সিয়ালে রয়েছে, আর এইচ রয়েছে ইকুইটোরিয়ালে। ঠিক আছে, ইকুইটোরিয়ালে। আর একটা ছবি এরকম হতে পারে, অ্যাক্সিয়াল ইকুইটোরিয়ালটাকে চেঞ্জ করে দেবো, ডবল বন্ড ও, হাইড্রোজেন চলে আসবে অ্যাক্সিয়ালে আর সিএল চলে যাবে ইকুইটোরিয়ালে। ঠিক আছে। হুম। কোন ক্ষেত্রে সি ডবল বন্ড ও এর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বেশি? তাই এটাকে এইভাবে বলা হয় যে ক্লোরিন যেহেতু উপরে এখানে চলে এসেছে, তার মানে ক্লোরিনের অনেক ইলেকট্রন আছে, এই ইলেকট্রন এই অক্সিজেনের ইলেকট্রনকে রিপালশন করে। নিচে থাকলে তো করতে পারবে না, দূরে আছে, উপরে থাকলে কাছাকাছি আছে, করতে পারবে। রিপালশন হওয়ার জন্য এই অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন গুলো এই বন্ডের দিকে চলে আসে, বন্ডের দিকে চলে আসে মানে বন্ড অর্ডার বেড়ে গেল 2 এর থেকে, তাই না? 2 ছিল তো সি ডবল বন্ড ও, এখানে বন্ড অর্ডার পিওর 2, এখানে 2 এর থেকে একটু বেড়ে গেল, তাই এটার ক্ষেত্রে বন্ড অর্ডার বেশি, তার মানে কে বেশি, তার মানে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বেশি। ক্লিয়ার? আচ্ছা। বেশ, এবার একটা হুম। প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন দেখ। হুম, 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 হুম। এই এই জাস্ট দুটো বেঞ্জিন রিং লাগিয়ে দিয়েছে, আর কিচ্ছু না। ডবল বন্ড ও, হুম। একবার এখানে ক্লোরিন, নিচে হাইড্রোজেন, হাইড্রোজেন নাও দেওয়া থাকতে পারে, আমরা জানি অনেক সময় হাইড্রোজেন নাও দেওয়া থাকে, তাই না? সব জায়গায় তো হাইড্রোজেন দেওয়া হয় না। আর একটা ছবি হচ্ছে এই ডবল বন্ড ও, এবার নিচে ক্লোরিন, উপরে হাইড্রোজেন, এটা এ এটা বি, বল কোনটার বেশি হবে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি? এটার হবে একই তো, জাস্ট এর এপাশে একটা আবার একটা একই বেঞ্জিন রিং। প্রসেসেই হবে, তার মানে বি এরটাই বেশি হবে আবার এরটা কম হবে। হ্যাঁ, এখানে একটা জাস্ট বেঞ্জিন রিং জুড়ে দিয়েছে, আর কিছু না। হুম। বেশ, আর একটা জিনিস বলে রাখি, যদি বলা থাকে যে রুম টেম্পারেচারে, ঠিক আছে, হুম। তাহলে কি হয়, এই অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল চেঞ্জ হয়ে যায়, এক্সচেঞ্জ হয়ে যায়, এটা উপরে চলে যায়, এটা নিচে চলে আসে, এরকম এক্সচেঞ্জ হয়ে যায়। এক্সচেঞ্জ হয়ে গেলে দুটো ক্লোরিনই একই রকম, হ্যাঁ, তখন ওই দুটোর ক্ষেত্রেই সেম হয়। সেটা যদিও দেয় না খুব একটা, তাও বলে রাখলাম, এটাই দেবে। হলো? হ্যাঁ। মুছে দেবো? হুম হুম হুম। ক্লিয়ার? আর একটা লাস্ট জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। ভালো করে খেয়াল করবি, ব্যাখ্যা আমি খুব বেশি করব না, এখানে ব্যাখ্যা করবোই না, জাস্ট মনে রাখবি এটা।
এক্সোসাইক্লিক ডাবল বন্ডের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কম্পারিজন। ধরো একটা 6 মেম্বার রিং দিয়েছে, এক্সোসাইক্লিক মানে রিং এর বাইরে ডাবল বন্ড, এই একটা, এই ডাবল বন্ডের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি এর থেকে 5 মেম্বার রিং এর বেশি হবে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি। বোঝা গেল? 4 মেম্বার রিং এর বেশি হবে, তারপর 3 মেম্বার রিং এর বেশি হবে, ঠিক আছে? তারপরে এরকম করা হয়, এই কার্বনের এদিকে ডাবল বন্ড ছিল, ডাবল বন্ড অ্যাকচুয়ালি কিছু নেই, মানে এখানে CH2 আছে, তো বসে CH2, নিচেও CH2, এরকম। এই হচ্ছে অর্ডার, মনে থাকবে তো এক্সোসাইক্লিক ডাবল বন্ড হলে? তেমনি যদি এস্টার হয়, এস্টার বলতে সি ডাবল বন্ড ও ও, তাই তো? এস্টার এরকম হয়। সাইক্লিক এস্টার গুলোকে এটা একটা সাইক্লিক এস্টার, তো বল এটার থেকে 5 মেম্বারের এস্টার এর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বেশি হবে। 5 মেম্বারের এস্টার কেমন হবে? এই, তারপরে 4 মেম্বারের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বেশি হবে। এটাই হচ্ছে, আগেরটাই করছিলাম সি ডাবল বন্ড সি এর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি, এটাই করছে সি ডাবল বন্ড ও এর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি। তাহলে 4 মেম্বারের আরো ভালো হবে নাকি? এই স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বেশি হবে। তারপরে আবার সাইক্লিক অ্যামাইড হতে পারে, অ্যামাইড বলতে ডাবল বন্ড ও, এখানে NH, তারপরে এরকম যদি 6 মেম্বার রিং থাকে, 6 মেম্বার রিং এর থেকে 5 মেম্বারের বেশি হবে, 5 মেম্বার থেকে 4 মেম্বারের বেশি হবে। ক্লিয়ার? এক্সোসাইক্লিক, হ্যাঁ। এবার হচ্ছে এন্ডোসাইক্লিক। এন্ডোসাইক্লিক পরীক্ষা আসলে এগুলো থেকেই আসবে, যদি এই টাইপের কোশ্চেন দেয় এগুলো থেকেই আসবে, জাস্ট যে কোনো দুটো তিনটে তুলে দেবে, অর্ডার অর্ডার চাইবে। এন্ডোসাইক্লিক, এন্ডোসাইক্লিক মানে রিং এর ভিতরে ডাবল বন্ড, এটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে 4 মেম্বারের সব থেকে কম। তারপরে এন্ডোসাইক্লিক বুঝতে পারছিস তো, ডাবল বন্ড রিং এর ভিতরে। তারপর 5 মেম্বার রিং, এই তার থেকে বেশি 6 মেম্বার রিং, তার থেকে বেশি এরকম 7 মেম্বার রিং হবে, এই সব থেকে বেশি হবে 3 মেম্বার রিং। ক্লিয়ার? হিসাব মতন আমরা যদি অর্ডার ফলো করি তাহলে 3 সবার জন্য শেষে হওয়া উচিত ছিল, কিন্তু 3টা হবে সবার উপরে। সবার উপরে। আর এইগুলো কিন্তু ডিরেক্ট অর্ডার ফলো করছে, 6 মেম্বার, 5 মেম্বার, 4, 6 থেকে 5, 4, 3, 3 2 এ বেশি, এরকম বাড়ছে। বোঝা গেল? ভাগ্য ভালো থাকলে এই পেজ থেকে একটা কোশ্চেন পেয়ে যেতে পারিস। ঠিক হ্যাঁ? যেন হয়। চলো এটুকুই থাক, পরের দিন আমরা আর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির আরেকটু জিনিস করব, সেটা হচ্ছে যে আমরা বললাম যে ফাংশনাল গ্রুপ রিজিয়ন যেটা আছে তার মধ্যে বিভিন্ন ফাংশনাল গ্রুপের পিক থাকে, তো আমরা ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ নিয়ে আলোচনা করব, যে কোন ফাংশনাল গ্রুপের কোন জাতীয় স্পেকট্রাম পাওয়া যায়। খুব শিগগিরই ক্লাস নেবো, কাল পরশুর মধ্যে আবার ক্লাস নেবো। ওকে, তো আজকে আমরা এখানেই শেষ করছি তাহলে। আজকের ক্লাসের মধ্যে কোনো কনফিউশন? নো। ওকে, মুছে দেবো বোর্ড। বলছি কাল, হ্যাঁ দাঁড়া বোর্ডটা মুছে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে।